ভেনেজুয়েলার রাজধানী কারাকাস হঠাৎ করেই তীব্র কম্পন। রিক্টার স্কেলে প্রথম ধাক্কাটার মাত্রা ছিল 7.2 আর ঠিক 39 সেকেন্ডের মাথায় আঘাত হানল দ্বিতীয় ভূমিকম্প। এবার মাত্রা 7.5। আশঙ্কা করা হচ্ছে 10,000-এরও বেশি মানুষের প্রাণহানি হতে পারে এই জোড়া ভূমিকম্পে। খালি চোখে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু ভেনেজুয়েলার মানুষের মনে একটা বড় সন্দেহ আছে। কারণ ঠিক 8 বছর আগে 2010 সালে হাইতির ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ বিশ্বকে চমকে দিয়ে একটা দাবি করেছিলেন। তিনি বলেছিলেন ওই বিপর্যয় প্রাকৃতিক ছিল না, ওটা ছিল আমেরিকার তৈরি একটা গোপন টেকটনিক ওয়েপন। চ্যাভেজের সেই বিস্ফোরক অভিযোগের পর থেকেই একটা নাম বিশ্বজুড়ে রহস্য তৈরি করে রেখেছে, HAARP বা হার্প। এই বিতর্ক কিন্তু এখনও থামেনি। 2024 সালের 17 ডিসেম্বর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ভানুয়াতুতে 7.3 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর পরপরই সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনা শুরু হয় যে এটি জলবায়ু পরিবর্তন নয়, এটি হার্প প্রজেক্ট। সারা বিশ্বে আবহাওয়াকে অস্ত্র বানানো হচ্ছে। 2018-এর ভেনেজুয়েলা থেকে 2024-এর ভানুয়াতু, প্রতিটি বড় ভূমিকম্পের পেছনেই অনেকে হার্পের অদৃশ্য হাত দেখেছেন। আসলে এই হার্প বিষয়টা কি? আলাস্কার নির্জন প্রান্তরে দাঁড়িয়ে আছে 180টি বিশালাকার অ্যান্টেনা। সরকারি নথিতে এর নাম হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম। 1993 সালে মার্কিন বিমান বাহিনী, নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কুখ্যাত গবেষণা সংস্থা DARPA এর যৌথ অর্থায়নে এর যাত্রা শুরু। অফিসিয়াল লক্ষ্য বায়ুমণ্ডলের উচ্চস্তর আয়নোস্ফিয়ার গবেষণা এবং সামরিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। কিন্তু এই সামরিক উৎপত্তি জনমনে সন্দেহের জন্ম দেয়। রিডিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল লকউড জানান, শুরুতে এই প্রজেক্ট সাবমেরিনের সাথে রেডিও যোগাযোগের জন্য ব্যবহৃত হতো, কিন্তু স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর এই যোগাযোগ অপ্রয়োজনীয় হয়ে পড়ে। পরবর্তীতে এর নিয়ন্ত্রণ আলাস্কা বিশ্ববিদ্যালয়ের হাতে ছেড়ে দেওয়া হলেও মানুষের সন্দেহ দূর হয়নি। প্রশ্ন ওঠে, সাবমেরিন যোগাযোগ যদি নাই লাগে, তবে আলাস্কার এই বিশাল অবকাঠামো টিকিয়ে রাখার আসল উদ্দেশ্য কী? ষড়যন্ত্রতাত্ত্বিকদের মতে এই প্রযুক্তির শেকড় বিজ্ঞানী নিকোলা টেসলার গবেষণায়। টেসলা সুনির্দিষ্ট ফ্রিকোয়েন্সির তরঙ্গ বা রেজোনেন্স ব্যবহার করে ভূত্বকের ভেতরের চাপকে সুনিয়ন্ত্রিত উপায়ে মুক্ত করার সূত্র নিয়ে কাজ করছিলেন। টেসলার মৃত্যুর পর মার্কিন FBI তার সমস্ত গবেষণাপত্র বাজেয়াপ্ত করে। ধারণা করা হয় টেসলার সেই সূত্রটি আধুনিককালে সামরিক বাহিনী পুনরুজ্জীবিত করেছে। এই ধারণাকে কিছুটা সমর্থন দেয় ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সের্গেই বাইচকভের একটি সাম্প্রতিক গবেষণাপত্র। তিনি প্রচলিত তত্ত্বকে চ্যালেঞ্জ করে জানান, ভূমিকম্পের মূল উৎস মূলত একটি তড়িৎ চৌম্বকীয় প্রক্রিয়া। তার তত্ত্ব অনুযায়ী ভূগর্ভের শিলার ওপর তীব্র চাপ পড়লে ইলেকট্রনগুলো কক্ষপথ পরিবর্তন করে বিপুল পরিমাণ তড়িৎচৌম্বকীয় শক্তি বিকিরণ করে। এখানে ম্যাগনেটোস্ট্রিকশন নামক ভৌত প্রক্রিয়াটি কাজ করে। পৃথিবী নিজেই একটি বিশাল চৌম্বক জেনারেটর। তাত্ত্বিকভাবে যদি কৃত্রিমভাবে শক্তিশালী ইন্ডাকশন কয়েলের মাধ্যমে বায়ুমণ্ডলে বা ভূগর্ভে ইলেকট্রোম্যাগনেটিক পালস পাঠানো হয়, তবে তা পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্রের সাথে মিলে ভূগর্ভস্থ ফল্ট লাইনগুলোকে কাঁপিয়ে তুলতে পারে, যা পরে ভূমিকম্পের রূপ নেয়। সোশ্যাল মিডিয়ায় এই বিতর্ক সবচেয়ে বেশি ছড়ায় 2023 সালের তুরস্কের ভূমিকম্পের সময়। কম্পনের ঠিক কয়েক সেকেন্ড আগে আকাশে এক ধরনের নীলচে আলোর ঝলকানি দেখা গিয়েছিল, যা মূলত আর্থকোয়েক লাইটস নামক একটি প্রাকৃতিক ঘটনা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় এটি ছিল হার্প থেকে ছোড়া একটি তরঙ্গের প্রমাণ। সেদিন 15 লক্ষেরও বেশি টুইট পোস্ট হয়েছিল হার্পের বিরুদ্ধে। কেউ কেউ দাবি করেন ন্যাটোতে নতুন সদস্যপদের বিরোধিতা করার কারণে তুরস্কের ওপর এটি একটি সুপরিকল্পিত হামলা ছিল। একইভাবে 2024 সালে কানাডার দাভানল, আমেরিকার হ্যারিকেন হেলেন ও মিল্টন, এমনকি আকাশে দেখা যাওয়া অস্বাভাবিক মেরুজ্যোতির পেছনেও হার্পের নাম টেনে আনা হয়েছে। তবে মূলধারার বিজ্ঞান সমাজ এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দেয়। এর পেছনে অবশ্য কয়েকটা ফ্যাক্টও আছে।
প্রথমত, শক্তির স্কেল। পদার্থবিজ্ঞানের হিসাব অনুযায়ী প্রাকৃতিক শক্তির সামনে হার্পের ক্ষমতা অত্যন্ত নগণ্য। একটি 7 মাত্রার ভূমিকম্প তৈরি করতে যে শক্তির প্রয়োজন, হার্প তার সর্বোচ্চ ক্ষমতায় চললেও তার চেয়ে 555 বিলিয়ন গুণ বেশি শক্তির প্রয়োজন হবে। বোস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষক তোশি নিশিমুরা স্পষ্ট জানিয়েছেন, রেডিও তরঙ্গ দিয়ে কৃত্রিম ভূমিকম্প তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয়ত, জাতিসংঘের এনমট চুক্তি। 1977 সালে জাতিসংঘ এই চুক্তির মাধ্যমে সামরিক উদ্দেশ্যে কৃত্রিম ভূমিকম্প, সুনামি বা আবহাওয়া পরিবর্তন করা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করে। সন্দেহবাদীরা বলছেন, এই প্রযুক্তির অস্তিত্ব আছে বলেই পরাশক্তিগুলো এটি নিষিদ্ধ করেছিল। তবে আইন বিশেষজ্ঞদের মতে এটি ছিল ভবিষ্যতের সম্ভাব্য পরিবেশগত যুদ্ধ রুখে দেওয়ার একটা দূরদর্শী পদক্ষেপ। তৃতীয়ত, সমান্তরাল প্রকল্প। হার্প একমাত্র এ ধরনের প্রজেক্ট নয়। পুয়ের্তো রিকো এবং নরওয়েতে একই ধরনের স্থাপনা রয়েছে। এমনকি সাবেক সোভিয়েত ইউনিয়নেরও প্রজেক্ট মার্কারি বা পামির 2 জেনারেটরের মতো গোপন ভূকম্পন গবেষণা প্রোগ্রাম ছিল। চতুর্থত, গোপনীয়তা। হার্প একটি সুরক্ষিত সরকারি ও সামরিক অর্থায়নের প্রজেক্ট এবং এটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত নয়। স্বচ্ছতার এই অভাবটাই জনমনের সন্দেহের প্রধান কারণ। টেকনিক্যাল এবং বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী হার্প বা এই জাতীয় রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে দূর থেকে ভূমিকম্প ঘটানো অসম্ভব। তবে প্রথম সারির দেশগুলোর সামরিক গোপনীয়তার ইতিহাস এবং পরাশক্তিগুলোর ওপর সাধারণ মানুষের তীব্র অবিশ্বাসের কারণেই প্রতিটি বড় প্রাকৃতিক বিপর্যয়ের পর টেকটনিক ওয়েপনের এই বিতর্কটি বারবার সামনে আসে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।